কথাটা শুনে বুঝছেন বা দেখছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ছাত্র ছাত্রী, আপনারা কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের তাহলে টপিক হচ্ছে লেকচার 4, তাই না? জি স্যার। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া জলবায়ুর নিয়ামক সমূহ, সেক্টর ভিত্তিক, স্থানীয় আঞ্চলিক এগুলো খুব গুরুত্বপূর্ণ লেকচারটা। এটা আসলে কোনো একক লেকচার না, এটা আপনার গোটা ভূগোলের 4টা লেকচারের বাকি সব লেকচারের হচ্ছে সাম আপ। এই লেকচারটা বাকি সব লেকচারের সাম আপ এটা। এই জন্য অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটা করবেন, আমি খুব খুশি হব তাহলে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমাদের বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া জলবায়ু সেক্টর নিয়ামক, এই লেকচারটা থেকে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে কি, 10টা কি চ্যাপ্টার, 10টা নিয়ামক আছে, যে 10টা নিয়ামক গোটা ইয়েকে প্রভাবিত করে। এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, সেই ঘূর্ণিঝড় কেন হচ্ছে, আমার তোমার এগুলো সব মিলে এই করেন, এই প্রশ্ন আসবে। তাহলে দেখলেন যে 10টা নিয়ামক বা 10টা সেক্টর আপনার গোটা বা বিশ্বের আবহাওয়া এবং জলবায়ুটাকে কি করে দিচ্ছে, নিয়ন্ত্রণ করে দিচ্ছে। তাহলে আপনাকে সব সময় এই বিষয়টা কি এই মাথায় রাখতে হবে, যে আবহাওয়া জলবায়ু সেক্টর এবং নিয়ামকগুলো খুব ক্লিয়ারলি আপনাকে ভালো করে কি বুঝতে হবে। এটার কোনো বিকল্প ব্যবস্থা কি নাই। ইজিলি আপনি দেখবেন যে কোনো ব্যাপারই না, সবকিছু কত সোজা। তাহলে সেক্টর 1, সেক্টর ও নিয়ামক 1 লেখেন হচ্ছে আহ সেক্টর ও নিয়ামক 1 লেখেন অক্ষাংশ। স্যার নিচে লিখলে ভালো হয়। অক্ষাংশ। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু মার্কিং করে নি। স্যার, আজকে টপিকটার নাম আরেকবার বলবেন কাইন্ডলি। লেকচার 4, বাংলাদেশের বৈশ্বিক পরিবেশ ও পরিবর্তন, সেক্টর ও নিয়ামক, হ্যাঁ সমূহ, 10টা সেক্টর 10টা নিয়ামক আমাদের করতে হবে। অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে এটা করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথম সেক্টর থ্যাংক ইউ স্যার। ও নিয়ামক, এটা না, ছোট বালিশ নিয়ে আসো। সেক্টর ও নিয়ামক 1, হ্যাঁ, এইটা হচ্ছে অক্ষাংশ। তাহলে দেখেন যে অক্ষাংশ থেকে কি ব্যাপক প্রশ্ন এসেছে বিগত সালে। আপনাকে আমি একটা ভালো করি দেখাই। আচ্ছা, এখন এটা দেখেন পৃথিবী। এখন পৃথিবীর একেবারে কি মধ্যভাগ দিয়ে একটা ভৌগোলিক রেখা কি করা হয়েছে, কল্পনা করা হয়েছে, যেটাকে কি বলা হয়, জিরো জিরো ডিগ্রি বা নিরক্ষ রেখা। আপনারা একটু স্মরণ করে দেখেন তো, লক্ষ্য করেন যে আপনাদেরকে আমি কিন্তু এই লেকচার 1 এটা সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। লেকচার 1 সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে আমি দিয়েছিলাম এই লেকচারটা সম্পর্কে, যে নিরক্ষরেখা এখানে সূর্য কি করে, খাড়া ভাবে কি করে, কিরণ ভাই। কিরণ দাস।
কিরণ দেয় বলেছিলাম, প্রথম একটু ধারণা দিয়েছিলাম। তাহলে এই জায়গায় কি থাকবে? সর্বোচ্চ তাপ কত ডিগ্রি? 35 ডিগ্রি কি সেলসিয়াস। এখন দেখেন পরে এই জায়গাটায় আমরা দেখলাম 23.5 ডিগ্রি, এটাকে বলেছি কর্কট ক্রান্তি। এই 23.5টা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। ক্রান্তি। এখন এইটা দেখেন সূর্য থেকে একটু দূরে, সর্বোচ্চ বলাটা ঠিক না, গড় তাপ। এখানে গড় তাপ হচ্ছে আপনার 25 ডিগ্রি কি সেলসিয়াস। তো মকর ক্রান্তিতেও কি হবে? 25 ডিগ্রি। এর পরে আমরা দেখলাম এই জায়গায় 46 ডিগ্রি নাতিশীতোষ্ণ। এখানে গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি কি সেলসিয়াস। তাহলে সাইমালটেনিয়াসলি এখানে 46.5 ডিগ্রি নাতিশীতোষ্ণতেও কি হবে? একই হবে, 15 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় 66 থেকে শেষ মাথা হচ্ছে 90 ডিগ্রি। উত্তর মেরু, এখানে -15 ডিগ্রি সেলসিয়াস, 66 থেকে 90 ডিগ্রি দক্ষিণ মেরু। এখানে দেখেন -15 ডিগ্রি কি সেলসিয়াস। তো স্বাভাবিকভাবে একটা জিনিস কি করেন, আপনি চিন্তা করেন, স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করেন, দেখেন যত আপনি উত্তর বা দক্ষিণে যাচ্ছেন, এদিক থেকে যত উত্তর বা দক্ষিণে যাচ্ছেন পৃথিবীর মধ্যভাগ থেকে, এখানে মধ্যভাগ, এখানে সূর্য খাড়া ভাবে কিরণ দিচ্ছে, তত দেখছেন কি হচ্ছে? তাপমাত্রা কমছে। অর্থাৎ মধ্যভাগ থেকে যত উত্তর কিংবা দক্ষিণে যাচ্ছেন তত তাপমাত্রা কি হচ্ছে? কমছে। আবার উত্তর আর দক্ষিণ থেকে যত মধ্যভাগে যাচ্ছেন তাপমাত্রা তত কি হচ্ছে? বাড়ছে। বাড়ছে। এদিকে কি হচ্ছে? আপনার ভিডিও অন করা হয়েছে। এখানে কি হচ্ছে? হ্যাঁ, আপনাকে বলতেছি। বাড়ছে। আর এদিকে কি হচ্ছে? কমছে। এদিকে কি হচ্ছে? কমছে। এখান থেকে এদিকে বাড়ছে। তাহলে আপনি পৃথিবীর মধ্যভাগ থেকে যত উত্তর এবং দক্ষিণে যাবেন তত তাপমাত্রা কি হতে থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে। আর উত্তর আর দক্ষিণ থেকে কি যত মধ্যভাগে আসবেন তাপমাত্রা তত কি বাড়তে থাকবে। বাড়তে থাকবে। তাহলে উত্তর আর দক্ষিণ থেকে মধ্যভাগে আসলে তাপমাত্রা বাড়বে, আর মধ্যভাগ থেকে উত্তর ও দক্ষিণে গেলে তাপমাত্রা কমবে। শেষে দেখেন বরফ, মাইনাস মানে বরফ। তাহলে নিরক্ষরেখা থেকে 3 বার প্রশ্ন এসেছে, কর্কট ক্রান্তি থেকে 8 বার প্রশ্ন এসেছে যে কোন ভৌগোলিক রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে। কর্কট ক্রান্তি নাতিশীতোষ্ণ থেকে 2 বার, মেরু থেকে অনেকবার আসে। এবারেই তো এই যে আপনাদেরকে পড়িয়ে গেলাম প্রথম লেকচার, তার 2 বা 3 দিন পরে কি হলো?
প্রিলি পরীক্ষা হলো, দেখেন প্রিলি পরীক্ষায় প্রশ্ন কি আসলো, যে হচ্ছে কি কত ডিগ্রি হচ্ছে মেরু অঞ্চল, 90 ডিগ্রি। তাহলে তাড়াতাড়ি এটা তুলে নেন, এতটুকুর মধ্যে 23টা প্রশ্নের উত্তর আছে বিগত সালে, এবং গত বিসিএসই একটা এসেছে। হ্যাঁ হজরত ছাত্রছাত্রী বলেন, হলো? জি জি স্যার। স্যার। স্যার এখন এখান থেকে যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে কি করতে পারেন, বলতে পারেন। নাই তো ভূগোল স্যার। আজকে ফার্স্ট করতেছে স্যার, কোশ্চেন কি করব? হুম। ভূগোলই আজকে ফার্স্ট করতেছি। না, ফার্স্ট করলেও বুঝতে পারবেন, আমার ক্লাসে কোনো ফার্স্ট আর লাস্ট নাই। ইনশাল্লাহ আমার ক্লাসে পার্টিসিপেট করলে আপনি যদি অন্তত ক্লাস 9-10 পর্যন্ত পাস করে থাকেন তদুপরি বুঝবেন, এবং জি আপনি স্যার। যদি ডক্টরেট করে থাকেন, ভূগোলের উপর ডক্টরেট করে থাকেন, তদুপরি আপনার মনে হবে যে না, আমার জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে 23টা কোয়েশ্চেন এসেছে বিগত সালে। এখন আমরা স্যার এই অক্ষাংশের মধ্যে কিভাবে বায়ু প্রভাবিত হয় এটা একটু বলেন। অক্ষাংশের মধ্যে কি হয়, কিভাবে বায়ু প্রবাহিত হয়? হ্যাঁ ওটা তো যাবো, বায়ু প্রবাহ চ্যাপ্টার যখন যাবে তখন করব। বায়ু আচ্ছা স্যার প্রবাহ, ঠিক। বায়ু প্রবাহকে, হ্যাঁ অনুশীলন কিছু বলবি এদিকে আয়। বায়ু প্রবাহ তো একটা চ্যাপ্টার আছে, ওখানে তো আমরা কি করব। এখন দ্বিতীয় নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর 2, উচ্চতা। সেক্টর 2 উচ্চতা। এই ক্লাসটা দেখেন, 46 বিসিএসি এখান থেকে কি আসে, একটা কোয়েশ্চেন আসলো। 46 বিসিএসি এখান থেকে কোয়েশ্চেন আসলো। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। তাহলে আপনি এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এটা ধরেন পর্বত, পর্বতের থেকে একটু নিচু এটা মালভূমি, তারপর ধরেন পাহাড়, তারপর ধরেন টিলা, তারপরে প্লাস্টোসিন সোপান বা গড়, তারপর সমভূমি, তারপর সৈকত, তারপর সমুদ্র পৃষ্ঠ। পৃথিবীতে ভূমিরূপ হচ্ছে এইরকমই, ভূমিরূপটা হচ্ছে এইরকমই। তাহলে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, পর্বত 1000 মিটার প্লাস, উপরিভাগ কি খাড়া, খারাপ স্যার। বিশ্বের 18% কি পর্বত, পর্বত। সর্বোচ্চ এভারেস্ট।
8,850 মিটার। মিটার। কত মিটার? 8,850 8,850 মিটার। ঠিক আছে, এখন দেখেন এরপরে দ্বিতীয় হচ্ছে উচ্চ মালভূমি। মালভূমি। অ্যাজ ইউজুয়াল 1,000 মিটার কি প্লাস প্লাস। তাহলে এইটার সমতল উপরিভাগ সমতল। উপরিভাগ হচ্ছে সমান। তাহলে বিশ্বের 24% কি মালভূমি, হুম, সর্বোচ্চ আমির পামির 4,730 20 মিটার। মিটার, মোর অর লেস। তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উচ্চতম জিনিস হচ্ছে কি পাহাড়। তৃতীয় 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 স্যার। তৃতীয় পাহাড়। পাহাড় হচ্ছে সাধারণত 500 থেকে 1,000 মিটার। মিটার। উপরিভাগ সর্বোচ্চ কোন পাহাড়? গারো গারো পাহাড়। পাহাড় স্যার। হ্যাঁ, এরপরে আমরা 4 নাম্বার দেখলাম টিলা। 150 থেকে 500। সিলেট অঞ্চলে টিলা থাকে। এরপর আমরা 5 নাম্বার দেখলাম সোপান বা গড়। 20 থেকে 50 মিটার। মিটার। কত মিটার? 20 থেকে 50 মিটার স্যার। 50 মিটার। এইটা হচ্ছে দেশের 12%। এরপরে 6 নাম্বার হচ্ছে সমভূমি। 2 থেকে 20 মিটার। মধ্য ইউরোপ। এটা কি বিশ্বের বৃহত্তম। এরপরে হচ্ছে স্যার মধ্য ইউরোপটা বিশ্বের বৃহত্তম, এটা কি সমভূমি? সমভূমি। হ্যাঁ, জি জি জি। সৈকত। 7 নাম্বার হচ্ছে কি সৈকত। 1 থেকে 2 2 মিটার। মিটার। কক্স বাজার স্যার 2000 কি 120 20 লিটার? কিলোমিটার। স্যার ওটা 2 হবে না, 1 থেকে 2 মিটার? 20 বিশ্বের লিখেছেন নাকি? সৈকত। বৃহত্তম। বিশ্বের কততম? বৃহত্তম কোনটা? কক্সবাজার। তাহলে পর্বতের পর আমরা যেটা দেখলাম উচ্চতা কি স্যার এটা মালভূমি। কি দৈর্ঘ্য আছে 120 মিটার, 20 কিলোমিটার? কোনটা? ওই যে কক্সবাজার যেটা। হ্যাঁ, 120 কিলোমিটার। কেএম মানে কিলোমিটার। টিলা হচ্ছে এইটা, সোপান হচ্ছে এইটা, সমভূমি হচ্ছে এইটা, সৈকত হচ্ছে এইটা। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু ভূখণ্ড হচ্ছে কোনটা? পর্বত। পর্বত। পর্বত।
আর সবচেয়ে নিচু ভূখণ্ড হচ্ছে কোনটা? সৈকত। সৈকত। সৈকত স্যার। সৈকত। তাহলে এই জায়গায় দেখেন নিয়ামকটা কি? স্যার এই জায়গায় কি গিরিখাত বা এগুলা উপত্যকার এগুলা হবে না, কাউন্ট করা হবে না? না, আমরা তো আর উপত্যকা ভূপ্রকৃতি পড়ছি না, আমরা উচ্চতা পড়ছি, তাই না? জি জি। তাহলে আমরা দেখলাম নিয়ামক অক্ষাংশ, নিয়ামক আমরা যেটা দেখলাম উচ্চতা বাড়লে তাপ কমে। কিভাবে কমে? 150 মিটারে এক- একটু সাইডে লিখলে ভালো হয়। 1 ডিগ্রি সেলসিয়াস কি হয়? তাপমাত্রা কমে। আপনি একটু দয়া করে স্টপ হন, সময় মতো সব কিছু বোঝা যাবে। তাহলে কি বললাম? পর্বত, পর্বতের থেকে নিচু কি মালভূমি, মালভূমির থেকে নিচু কি পাহাড়, পাহাড়ের থেকে টিলা, টিলার থেকে কি সোপান, সোপানের থেকে সমভূমি, সমভূমির থেকে কি সৈকত। 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 তাহলে এখানেই যে জিনিসটা দেখছেন যে প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস কি কমে? তাপ কমে। তাপ কমে স্যার। তাহলে ঘটনা যেটা দেখা যাচ্ছে যে এখানে থাকবে কি সর্বনিম্ন, সর্বোচ্চ তাপ। সর্বনিম্ন তাপ থাকবে কোথায়? আচ্ছা। পর্বত। পর্বতে। পর্বত। কারণ কি পর্বত হচ্ছে সর্বোচ্চ। তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস করে কি কমে? তাপমাত্রা কমে। তাপমাত্রা কমে। তাপমাত্রা কি কমে। তাহলে সর্বনিম্ন একই অক্ষাংশে, একই জায়গায়, একই ভূখণ্ডে যদি সেটা পর্বত হয় তাহলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। যদি সেটা মালভূমি হয় তাহলে দ্বিতীয় সর্বনিম্ন থাকবে। তাহলে প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়? হ্রাস পায় স্যার, কমে। আর প্রতি 150 মিটার উচ্চতায় 1 ডিগ্রি টেম্পারেচার কমে। তাহলে নিয়ামকটা কি? উচ্চতা বাড়লে কি কমে? তাপমাত্রা তাপ কমে। কমে স্যার। দেখেন নগদে 46 বিসিএস এই কোয়েশ্চেনটা কি চলে আসলো। 46 বিসিএস এই কোয়েশ্চেনটা নগদে কি চলে আসলো। তাহলে তাড়াতাড়ি কি করে নেন, স্ক্রিনশট করে নেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার এখানে 2 নম্বরের মালভূমি যে বিশ্বের, এখানে এটা পড়ে কি 24? হ্যাঁ, বিশ্বের 24% মালভূমি। 24%। বিশ্বের যে সর্বোচ্চ স্থলভাগ, হ্যাঁ সর্বোচ্চ পামির, হ্যাঁ। স্যার স্যার এখানে পর্বত এবং মালভূমি দুইটার উচ্চতাই তো স্যার 1000+। সো দুইটা সেম হওয়ার কথা না স্যার? কেন সেম হবে? আপনি ক্লাসে কনসেন্ট কোথায় ছিলেন? ক্লাসে ছিলেন? স্যার আমি একটু পরে জয়েন হয়েছি। ও আচ্ছা, তাহলে একটু পয়েন্ট পরে জয়েন হলে বলি যে দেখেন এটার উপরিভাগ খাড়া হবে, এটার উপরিভাগ কি হবে? সমান। সমতল। সমতল। হুম। অনেক মালভূমি আছে, সাধারণত পর্বত হচ্ছে মালভূমির থেকে অনেক উঁচু হয়, পর্বত মালভূমির থেকে অনেক উঁচু হয়। স্যার এটা কি কিন্তু খাড়া অনেক হওয়ার কারণে? অনেক মালভূমি আছে যেগুলো পর্বতের থেকেও কি উঁচু, যেমন পামির। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং, 1231 মিটার। আর পামির হচ্ছে কত? 4730 মিটার। আসমান জমিন তফাৎ। জি স্যার। স্যার পাহাড়ে সর্বোচ্চ গারো, ওইটা জিনিসটা বুঝিনি স্যার। গারো পাহাড় সর্বোচ্চ বাংলাদেশে। সর্বোচ্চ পাহাড় বাংলাদেশের গারো। গারো, হ্যাঁ। স্যার এটার কত স্কয়ার ফিট, স্কয়ার কিলোমিটার? কোনটা? মধুপুরের স্যার যে আরে ভাই রে ভাই, গারো। পর্বত কখন স্কয়ার কিলোমিটার হয়? হলো, এটা হলো, স্ক্রিনশট করে নেন, এটা স্ক্রিনশট করে নেন, হলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা জায়গায় ফিক্সড হয়ে থাকলে
আমাদের আরো কত আছে, 8টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ফাঁকি দেই না আমি কোনোভাবেই, কোনো সময় একটা সেকেন্ড একটা ইঞ্চি ফাঁকি দিই না স্টুডেন্টকে, এটা মনে স্যার রাখবেন। হয়ে গেছে আমাদের। আপনারা একটু কনসেন্ট্রেট করেন। অক্ষাংশ আমরা দেখলাম, তারপর দেখলাম কি উচ্চতা। এরপরে আবহাওয়া জলবায়ুর তৃতীয় নিয়ামক হচ্ছে সেক্টর 3। তিন। দিবারাত্রের কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য। তাহলে এইটার উপরে একটা অঞ্চলের আবহাওয়া জলবায়ু কেমন হবে, ঘূর্ণিঝড় হবে কি না, কি অবস্থা, এটা নির্ধারণ করে। ঘূর্ণিঝড়ের আপডেট, ভূগোল পড়তে এসেছেন, ভূগোলের ক্লাস করতে এসেছেন, এখন ঘূর্ণিঝড়ের আপডেটটা বলেন কি অবস্থা দেখি হযরত ছাত্রছাত্রী। স্যার স্যার বলুন। চট্টগ্রামে 10 নম্বর সতর্ক সংকেত চলতেছে। স্থানীয় সতর্কতা সংকেত চট্টগ্রামে না, দিয়েছিল। কথা ফাও বলা যাবে না, কথা ক্লাসিক্যালি বলতে হবে। 24 পরগনা থেকে পটুয়াখালীর গলাচিপা পর্যন্ত এইটা হচ্ছে কোর বেল্ট, হচ্ছে কার, রেমেলের। রেমেল। রেমেল বা বালু, রেমেল শব্দের অর্থ বালু। তাহলে পটুয়াখালীর গলা খেপুপাড়া থেকে, খেপুপাড়ার গলাচিপা থেকে 24 পরগনা, এই বেলটা হচ্ছে অ্যাকিউট। এখন এইটা এই অঞ্চলে আঘাত করার পর, সুন্দরবনে আঘাত করার পর আল্লাহ তাআলা কত মহান সৃষ্টিকর্তা। দেখেন, যে অঞ্চল দিয়ে সবসময় ঝড় ঢুকে, আল্লাহ তাআলা সেখানেই সুন্দরবন কি করেছে, সৃষ্টি করেছে, যাতে মানুষকে কি রক্ষা করা যায়। আর এই হায়না মানুষগুলো ওই জায়গাটাতেই কি করছে, বন কাইটে ভারতকে দিয়ে, দুষ্কৃতিকারী রাষ্ট্র ভারত, এই ভারতকে দিয়ে কি করছে, এই ইয়েতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে 12টা বাজাচ্ছে সুন্দরবনের। আমরা এত খারাপ জাতি একটা। তাহলে দেখেন সুন্দরবনে আঘাতটা হানছে, হেনে এটা ক্রমশ ফেরেলের সূত্র অনুযায়ী বাতাস উত্তর গোলার্ধে ডান দিকে যায়, ফলে এটা যমুনা পর্যন্ত আগাবে। আঘাত করার পর সুন্দরবনে আঘাত করে দুর্বল হতে থাকবে, দুর্বল হতে হতে যমুনা পর্যন্ত আগাবে, গোয়ালন্দ পর্যন্ত। গোয়ালন্দ পর্যন্ত আঘাত করে আস্তে 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 টান নিবে পূর্ব দিকে, ডান দিকে টান নিয়ে এটা ঢাকার কেরানীগঞ্জ টেরানীগঞ্জের দিকে হালকা ঝড় হয়ে এইটা একবারে কুমিল্লার সোজাসুজি মুভ করবে। কুমিল্লার শেষ সীমা কুমিল্লা থাকবে, আর বাকিটা থাকবে হচ্ছে চট্টগ্রাম। তাহলে এইভাবে যায় চট্টগ্রাম হয়ে কক্সবাজার দিয়ে এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ঝড়টার মূল আঘাতটা পড়বে 24 পরগনা দিয়ে, এই দিক দিয়ে সুন্দরবন দিয়ে, খুলনা দিয়ে, দক্ষিণে হবে চাঁদপুরে হালকা লাগবে, চাঁদপুরে হালকা লেগে নোয়াখালীর দক্ষিণ দিক দিয়ে বেঁকিয়ে এটা চলে যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে চট্টগ্রামের পাহাড় অঞ্চলে ধাক্কা খেয়ে ঝড়ের গতি একেবারে বন্ধ হয়ে যাবে, কক্সবাজার কিছু ডলা খাবে। এগুলো জানতে হবে। হ্যাঁ হযরত ছাত্রছাত্রী, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। সূর্য কি করে, সেকেন্ডে 29 কিলোমিটার বেগে 66.5 ডিগ্রি হেলে পশ্চিম থেকে পূর্ব দিকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে নিজ অক্ষকে এই সূর্যকে, আর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে নিজ অক্ষকে একবার ঘুরে। সূর্যকে যখন ঘুরে তখন সেটাকে কি বলা হয়, সূর্যকে কেন্দ্র করে ঘুরলে এটাকে বলা হয় বার্ষিক গতি, আর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরলে বলা হয় আহ্নিক গতি। এখন আহ্নিক গতি। অঞ্চলে কেউ আছেন
দক্ষিণের এই পটুয়াখালী, বরগুনা বা খুলনা এই অঞ্চলের কেউ আছেন আপনারা এখানে? জি স্যার, আমি আছি বরগুনা। বরগুনা এখন অবস্থা কি ভাই আপনার? সবাইকে জানান, সবাই খুব কিউরিয়াস। স্যার এখন ওইখানে বৃষ্টি হইতেছে, হালকা হালকা বৃষ্টি হইতেছে। আর হচ্ছে আবহাওয়া ওরকম, বাতাস নাই। মানে রেমেল কটার দিকে ঢোকার কথা আপনাদের ওদিকে? 9টা? হ্যাঁ, 8টার পরে থেকে বৃষ্টিপাত হয়ে তারপরে বন্যা হওয়ার কথা, 8টার পর থেকে। 9টার পর থেকে? জি স্যার। যাক, আপনারা, আপনি সাবধানে থাকেন। আপনার জন্য জি আমরা স্যার, সবাই সবার জন্য দোয়া দোয়া করবেন। করছি। আপনাদের জন্য আমরা সবাই দোয়া করছি। সবাই দোয়া করবেন যাতে, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের কোনো কি না হয়, ক্ষতি না হয়, ক্ষতি এলাকার না। কোনো ক্ষতি না হয়, সমগ্র বাংলাদেশের কোনো কি না হয়, ক্ষতি না হয়, এটা আমরা কামনা করছি এবং প্রার্থনা করছি যাতে আপনাদের কোনো কি ক্ষতি না হয়। তাহলে আমরা দেখলাম তাহলে পৃথিবী কি করে? 66.5 ডিগ্রি হেলে। হেলে পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব পূর্ব দিকে। দিকে সেকেন্ডে 29 কিলোমিটার বেগে। বেগে, 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। 47 সেকেন্ড। সেকেন্ডে অতিক্রম করে। কাকে? সূর্যকে। 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 তাহলে এইটা কি? বার্ষিক বার্ষিক গতি। গতি বা 1 বছর। বছর। তাহলে প্রতিটা আলাদা আলাদা ভাবে লেখার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটাই এক একটা বিগত সালের কি প্রশ্ন। এর সাথে সাথে কি 23 ঘন্টা, 56 মিনিট, 4 সেকেন্ড নিজ অক্ষে। এটাকে কি বলা হয়? আনিক গতি। একদিন বা আনিক গতি। আহ্নিক গতি। ঠিক আছে? তাহলে পৃথিবী এইভাবে ঘুরে। তার মানে একটা জিনিস আপনি ভালোভাবে নিশ্চয় কি করছেন, একটা জিনিস আপনি নিশ্চয় ভালোভাবে বুঝতে পারছেন যে পৃথিবী কখনো, পৃথিবী বা সূর্য কখনো এক জায়গায় কি থাকে না, স্থির থাকে না। বুঝতে পেরেছেন? এক জি জায়গায় স্যার। কখনো স্থির থাকে না। তাহলে এইটা আপনি একটু স্ক্রিনশট করে নিন। এই প্রতিটা এই শব্দ এক একটা প্রশ্ন বিগত সালের।
ওকে স্যার। জি স্যার। হয়েছে স্যার। হয়েছে হজরত ছাত্রছাত্রী? জি স্যার। জি স্যার। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইভাবে ঘুরতে ঘুরতে সূর্য যে কাজটা করে স্যার একটা কোশ্চেন 23শে ছিল আগেরটা একটু। জুন, হ্যাঁ, উত্তর গোলার্ধে খাড়া ভাবে কি দেয়? কিরণ দেয়। কিরণ দেয়। তাহলে যেই জিনিসটা হবে সেটা কি? দিন বড় হবে। সবচেয়ে বড় দিন। বড় দিন। আর বড় মহিষ। সবচেয়ে ছোট ছোট রাত। রাত। কোথায় হবে? উত্তর গোলার্ধে। গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হবে। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? তার বিপরীতটা স্যার। ওর বিপরীতটা হবে। জাস্ট একটা জিনিস মনে রাখবো যে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থাটা হবে। দিন বড়, রাত বড়, এই সেই এগুলোর দিকে আমরা যাব না। খালি একটা জিনিস মনে রাখবো যে দক্ষিণ গোলার্ধে তার কি হবে? বিপরীত বিপরীত হবে। অবস্থা হবে। দক্ষিণ গোলার্ধে তার কি অবস্থাটা হবে? বিপরীত অবস্থা হবে। ঠিক আছে? এখন জি স্যার। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে, কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। 22শে দক্ষিণ গোলার্ধে, 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে খাড়া ভাবে কিরণ। তো দক্ষিণ গোলার্ধের মূল কেন্দ্র কোনটা? মকর ক্রান্তি। আর এটা কোনটা? কর্কট প্রাপ্তি। ক্রান্তি। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আরেকটু যদি বলতেন স্যার একটু। স্যার, ওই যে কর্কট ক্রান্তির কথাটা একটু বলতেন যে উত্তর গোলার্ধের। হ্যাঁ, উত্তর গোলার্ধে খাড়া ভাবে কিরণ দিবে কোথায়? কর্কট ক্রান্তিতে। আর দক্ষিণ গোলার্ধে খাড়া ভাবে কিরণ দিবে কোথায়? মকর ক্রান্তি। কারণ দক্ষিণ গোলার্ধে সূর্য মকর ক্রান্তি পর্যন্ত যায়, আর উত্তর গোলার্ধে সূর্য কি কর্কট ক্রান্তি পর্যন্ত যায়। তাহলে 21শে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে কাছে চলে আসছে। কোথায় চলে আসছে? কর্কট ক্রান্তিতে। আর 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে খাড়া ভাবে কিরণ দিচ্ছে কোথায়? মকর মকর ক্রান্তি। ক্রান্তি। তাহলে এখানে যে জিনিসটা হবে একই, সবচেয়ে বড় দিন আর ছোট সবচেয়ে ছোট রাত। ছোট রাত। তাহলে উত্তর গোলার্ধে কি হবে? তার বিপরীত হবে। ঠিক তার বিপরীত হবে। বিপরীত হবে। ঠিক তার বিপরীত হবে। তাহলে 22শে ডিসেম্বর আমাদের গরম লাগে না ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে। ঠান্ডা স্যার। ঠান্ডা লাগে স্যার। ঠান্ডা স্যার। হ্যাঁ, 22শে ডিসেম্বর মানে জানুয়ারি, এই সময় তো সবচেয়ে ঠান্ডা লাগে। আর 21শে জুন সবচেয়ে গরম। সব থেকে গরম। গরম স্যার। গরম, ভ্যাপসা গরম, এটা অসহ্য। তাহলে আমরা দেখছি যে দিন যখন কি হয়? বড় হয়, তখন কি লাগে? গরম। গরম লাগে স্যার। গরম লাগে। আর রাত যখন কি হয়?
বড় বড় হয় হয় গরম হয় তখন শীত লাগে। শীত লাগে। তাহলে লিখে নেন নিয়ামক, রাত বড় হয় স্যার। লিখে নেন নিয়ামক। তাহলে কি লিখে নিয়ামক। লিখবেন? নিয়ামক। আচ্ছা, নিয়ামত। হ্যাঁ, নিচে লিখেন নিয়ামক। দিনের ওকে দৈর্ঘ্য স্যার। বাড়লে দিন বড় হলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা কি পায়? বৃদ্ধি পায় স্যার। আর যদি রাতের দৈর্ঘ্য বাড়ে তাহলে কি হয়? মাত্রা হ্রাস পায় স্যার। তাপমাত্রা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে হযরত ছাত্রছাত্রী? জি স্যার। গুড। জি স্যার। তাহলে আপনি যদি পৃথিবীর কোনো জায়গায় এখন যদি বলা হয় ওই জায়গার তাপমাত্রা এখন কেমন, তাহলে আপনি কি করে ফেলতে পারবেন? বলে দিতে পারবেন যে ওখানে, দিবারাত্রি। হ্যাঁ দিন রাত্রির দিন পার্থক্য রাত্রি থাকে। না, আপনি এই যে তারিখ দেখেই বুঝে নিবেন যে তারিখ আর বুঝলাম। গোলার্ধ স্যার, গোলার্ধে আছে স্যার। তারিখ দেখলেই তো বুঝে নিবেন। যেমন উত্তর যদি বলে এখন ইউক্রেনের তাপমাত্রা কেমন, তাহলে আপনি দেখলেন ইউক্রেন উত্তর গোলার্ধে এখন কি মাস, মে মাস, বলবেন না যে খুব বেশি। আবার গরম। যদি বলে যে নামিবিয়ার তাপমাত্রা কেমন এখন, বা আপনি যে নামিবিয়ায় নামিবিয়ার যাবেন, আপনার বন্ধু দক্ষিণ গোলার্ধে। নামিবিয়ায় ধরেন যাবে, এই নামিবিয়া যাওয়ার সময় আপনার বন্ধু হচ্ছে কি পোশাক টোশাক নিয়ে যাবে, বা আপনি কি পোশাক নিয়ে যাবেন, কি অবস্থা আবহাওয়া জলবায়ুর, এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? তারিখ আর স্যার কোন গোলার্ধ। গোলার্ধটা দেখতে হবে? আমেরিকার গোলার্ধ। কোন গোলার্ধ? তাহলে নামিবিয়ায় দেখলেন যে এই দক্ষিণ গোলার্ধ, আপনি দেখলেন যে দক্ষিণ গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধে যাই আপনি দেখলেন যে নামিবিয়া, তাহলে আপনি বুঝবেন যে এখন কি মাস চলছে, নেই মানে জুনের কাছাকাছি। তাহলে আপনি বুঝবেন যে এখন তীব্র শীত কোথায়? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ। এইভাবে আপনি প্রতিটা প্রশ্নের কি দিতে পারবেন, ক্লিয়ার কাট উত্তর দিতে পারবেন, কেউ আপনাকে কি করতে পারবে না, ঠেকাইতে পারবে না। তাহলে নিয়ামক কত? দুইটা। 3 গেল। 3 গেল নিয়ামত তাহলে স্যার। অক্ষাংশ বাড়লে তাপমাত্রা কমে, আর কমে। অক্ষাংশ কমলে তাপমাত্রা কি বাড়ে। তাহলে পৃথিবীর মধ্যভাগ থেকে আপনি যত উত্তর বা দক্ষিণে যাবেন তাপমাত্রা তত কি হতে থাকবে? কমতে কমতে বাড়তে থাকবে। থাকবে। আর পৃথিবীর মধ্যভাগ থেকে যত উত্তর ও দক্ষিণ দিকে যাবেন তত তাপমাত্রা কি কমতে বাড়তে থাকবে। কমতে থাকবে। থাকবে। ঠিক আছে, জি স্যার। তাহলে হচ্ছে সিম্পল হচ্ছে আহ, এই জিনিসটা আপনাকে কি করতে হবে। স্যার আরেকবার বলবেন কাইন্ডলি। বলেছি তো, আপনি ছিলেন না তখন, পরে এসেছেন। স্যার ছিলাম কিন্তু স্যার বুঝিনি, কাইন্ডলি আরেকবার বললে ভালো ও হতো আর কি। আচ্ছা, তাহলে অক্ষাংশ দেখলেন যে পৃথিবীর মধ্যভাগে সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু এখানে কি দেখলেন? সর্বনিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি। আবার উত্তর মেরু দক্ষিণ মেরুতে দেখলেন সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে এখানে অক্ষাংশ কত? 90 ডিগ্রি। এটাই বেশি এসে আসলো। তাহলে অক্ষাংশ বাড়লে কি হয়? তাপমাত্রা কমে, আর অক্ষাংশ কমে। কমলে তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা বাড়ে। এবার উচ্চতা, তাহলে এই প্রশ্নটাও 46-এ আসলো। প্রতি 150 মিটার উচ্চতার কারণে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়? কমে স্যার। কমে। তাহলে পর্বতের মাথায় কি? সব থেকে তাপমাত্রা কম স্যার। তাপমাত্রা কম। সবথেকে কম। শীতল। কম। আর একই জায়গা ধরেন দিল্লিতে, দিল্লি থেকে আমি এই যে দেরাদুন ইয়ের দিকে উত্তর ভারতের দিকে গেলাম, আপনার মানালি নামে একটা জায়গা আছে, মানালিতে কাছাকাছি, এখন ধরেন দেরাদুন নামে একটা জায়গা আছে, দারাদুন, দিল্লির আরো অনেক উত্তরে, এমন গরম 42 ডিগ্রি সেলসিয়াস। আমি জুস খাচ্ছি, কিছুক্ষণ পর পর শরবত খাচ্ছি, লাস্সি খাচ্ছি, গরমে জীবনটা অতিষ্ঠিত, লাস্সি, তারপর শরবত, জুস এগুলো খাচ্ছি, কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার 30-40 মিনিট পর আবার প্রচন্ড তৃষ্ণা লাগছে, এত গরম। ওখান থেকে হিমালয়ের দিকে তাকালে দেখা যাচ্ছে কি বরফ জমে আছে হিমালয়ের মধ্যে। গরম।
তাহলে একই জায়গায় নিচু হওয়ার কারণে সেটা কি শীতল, গরম। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর এটা 46 আসলো। আবার দেখেন যে সূর্য যেই গোলার্ধে কিরণ দেয় সেই গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাত ছোট হয়। তাহলে দিন বড় হলে গরম হয়, রাত বড় হলে ছোট হয়, শীত হয়। শীত হয়। ক্লিয়ার? হ্যালো? জি জি স্যার। স্যার। জি জি জি। ও আমি এই যে অনলাইন ক্লাসে আছি তো, কিছুক্ষণ পর কল ব্যাক করছি। আচ্ছা বন্ধু। আচ্ছা, বুঝলেন? জি স্যার। তাহলে এখন আমরা চলে যাব চাপ বলয়। চাপ বলয়, বাতাসের চাপ। হ্যাঁ, সিম্পল সিম্পল একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে এইটা ধরেন পৃথিবী। তাহলে আমরা দেখলাম যে এটা পৃথিবীর কি মধ্যভাগ। এটা 0 ডিগ্রি কি সূর্য খাড়াভাবে কিরণ দেয়, 0 ডিগ্রি কি নিরক্ষরেখা। রেখা। এইটা হচ্ছে নিম্নচাপ। আপনি যেটা দেখলেন পৃথিবী সেকেন্ডে 29 কিলোমিটার বেগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে কি করে, ঘুরে। ঠিক আছে? ঘুরে। তাহলে ঘূর্ণনের কারণে কেন্দ্রের চাপের সৃষ্টি হয়, তাহলে এটা নিম্নচাপ। এরপরে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে মকর মকর ক্রান্তি। ক্রান্তি। আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি। কর্কট কর্কট ক্রান্তি। ক্রান্তি। তাহলে এইটা নিম্নচাপ হলে স্বাভাবিকভাবে নিম্নচাপের পরেরটা কি হবে, উচ্চ উচ্চতাপ হবে। চাপ। এটা কি হবে, উচ্চ উচ্চচাপ। চাপ। তাহলে একটা নিম্নচাপ হলে আরেকটা কি হবে, উচ্চচাপ হবে। নিম্নচাপ। আচ্ছা, ওয়েবের মতো হবে না? হুম হুম হুম। একটা যখন উচ্চচাপ হবে তখন আরেকটা কি হবে, স্বাভাবিকভাবেই কি হবে। নিম্নচাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাসে স্যার, অনলাইনে এই ক্লাস চলছে। আচ্ছা স্যার, আচ্ছা। এরপরে এইটা হচ্ছে 46.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। তাহলে এটা কি হবে, উচ্চতাপের ফলে কি নিম্নচাপ হবে স্যার। নিম্ন নিম্নচাপ। চাপ। আর এটাও 46.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। এটাও কি হবে, নিম্ন নিম্নচাপ। নিম্ন চাপ। এইটা 66.5 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা হচ্ছে কি উত্তর মেরু। উত্তর 90 ডিগ্রি উত্তর মেরু। তাহলে এটা মেরু। নিম্নচাপ হলে এটা কি হবে, উচ্চচাপ উচ্চচাপ। হবে। উত্তর। উচ্চচাপ। এইটা আচ্ছা, 66.5 ডিগ্রি থেকে এটা কি 90 ডিগ্রি। ডিগ্রি। এটা কি দক্ষিণ
দক্ষিণ গোলার্ধ। উচ্চ চাপ। দক্ষিণ মেরু। তাহলে সিম্পলি আপনি একটা বিষয়ে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি, রেখা। যে বাতাস চাপ দেয়, একটা কি নিম্নচাপ হলে আরেকটা কি হবে, উচ্চচাপ। 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 আরেকটা উচ্চচাপ হলে তারপরেরটা কি হবে, নিম্নচাপ। নিম্নচাপ। তাহলে নিম্নচাপের পর আরেকটা উচ্চচাপ হলে আরেকটা কি হবে, নিম্নচাপ। 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 তাহলে এইটা মুখস্থ করার কোনো দরকার নাই, ছোটবেলা থেকে এগুলো আপনারা বহু মুখস্থ করে আসছেন মাথা টাথা খারাপ করে। কিন্তু একটা জিনিস কি মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে বাতাস সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কি প্রবাহিত হয়। কোথায় প্রবাহিত হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের উচ্চচাপ দিকে। থেকে নিম্নচাপে প্রবাহিত তাহলে হয়। আপনি কোন যে জায়গাগুলো নিম্নচাপ আছে সেই জায়গাগুলো দুর্যোগ কি বেশি হবে, যে জায়গায় উচ্চচাপ আছে সেই জায়গাগুলো দুর্যোগ কি হবে, দুর্যোগ কম হবে। কম হবে। কম হবে স্যার। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি দুর্যোগ হবে কোথায়? নিরক্ষীয় স্যার অঞ্চলে। নিরক্ষীয় নিম্নচাপ। অঞ্চলেই সব নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলেই সব দুর্যোগ হয়, সব দুর্যোগের সৃষ্টি হয়, এই জন্য এটাকে হোলড্রাম বা দুর্যোগের ঘাঁটি বলে। আপনারা দেখেন ঘূর্ণিঝড় সব সময় কোন দিক থেকে আসে, উত্তর দিক থেকে আসে না দক্ষিণ দিক থেকে? দক্ষিণ। দক্ষিণ দিক দক্ষিণ থেকে মেরু। স্যার। সাইক্লোন, দক্ষিণ। টর্নেডো, টাইফুন, হ্যারিকেন, বাগুইন যা কিছু আসে সব কোথায় থেকে আসে, দক্ষিণ থেকে আসে না উত্তর থেকে আসে? দক্ষিণ। স্যার দক্ষিণ থেকে। দক্ষিণ থেকে স্যার। তার মানে দক্ষিণ দিক হচ্ছে থেকে। নিরক্ষরেখায় সবকিছু কি হয়, সৃষ্টি হয়। সৃষ্টি। তাহলে আপনি প্রতি এক বর্গ স্যার দেখা যাচ্ছে না। একটু উপরে হয়ে গেছে। ও ভাব দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এক বর্গ ইঞ্চিতে কি হয়, 14.72 পাউন্ড কি বাতাসের চাপ হয়? এই প্রশ্নটা বহুবার এসেছে, এক বর্গ ইঞ্চিতে। তাহলে যে অঞ্চল যত নিচু, একটা পাত্র যত গভীর সেখানে তত বেশি বালি আঁটবে, আর একটা পাত্রের গভীরতা যত কম সেখানে সবচেয়ে কম আঁটবে। তাহলে সর্বোচ্চ চাপ কোথায়, গভীর। সর্বোচ্চ চাপ কোথায় হবে? স্যার নিম্ন। নিরক্ষরেখা। সমুদ্রে। কারণ পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল কোনটা? সমুদ্র। সমুদ্র আর স্যার। উঁচু অঞ্চল কোনটা? পর্বত। পর্বত। তাহলে পর্বত স্যার। সর্বোচ্চ চাপ কোথায় হবে? সমুদ্রে। স্যার সমুদ্র স্যার। আর সর্বনিম্ন কোথায় হবে? পর্বতে। তাহলে পর্বতে। এই প্রশ্নটাই 4 বার এসেছে, বাকিগুলো তো বাদ দিলাম, এটা তুলে নেন। ওকে স্যার, তোলা হয়েছে স্যার। তুলে নিলেন? জি স্যার। আচ্ছা, এবার নিয়ামক কত? 4। 4। 4। 4 কেন হবে কি বলেন আপনি? অক্ষাংশ, উচ্চতা, তারপরে হচ্ছে কি দিবারাত্র, স্যার এবার 5 হবে। এবার 5 হবে। আপনারা স্যার লিখছেন না মনে হয়। আচ্ছা, স্যার একটা লিখছি। একটা জিনিস মাথায় রাখবেন, যে সেটা হচ্ছে এবার বাতাসের চাপ। বাতাসের চাপ থেকে আরো বেশি প্রশ্ন আসে, কিন্তু বাতাসের চাপ আপনার হয়ে গেছে, বাতাসের চাপ আপনার 100% হয়ে গেছে। স্যার এই যে নিয়ামক 4-এর নিয়ামকটা একটু একবার বলবেন কাইন্ডলি ক্লিয়ার ভাবে, এক নিয়ামক কথায় যেটা। 4-এ হচ্ছে যে বাতাস সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কি হয়, প্রভাবিত হয়, ধাবিত হয়। হয়। এবং সবচেয়ে বেশি দুর্যোগটা হবে কোথায়? নিম্নচাপে। নিম্নচাপ। আর সবচেয়ে দুর্যোগ কম হবে কোথায়? পর্বতের উচ্চচাপ। উচ্চচাপে। তাহলে চাপটা সবচেয়ে বেশি হয় কোথায়? নিম্নচাপে। আর
সর্বোচ্চ চাপ হয় কোন স্থানে? সমুদ্রে। আর সবচেয়ে সর্বোচ্চ চাপ হয় কোথায়? সমুদ্রে। আর সর্বনিম্ন কোথায় হয়? পর্বতে স্যার। আচ্ছা, তাহলে এইটা আমি একটু ডিলিট করে দিই। এখন নিয়ামক কত? 5। লেখেন বায়ু প্রবাহ। নিয়ামক 5 হচ্ছে বায়ু প্রবাহ। দেন বায়ু প্রবাহ আপনার হয়ে গেছে। তাহলে বায়ু প্রবাহ পৃথিবীতে প্রধানত 3 প্রকার। আপনি হয়ে গেছে বায়ু প্রবাহ কিভাবে দেখেন? কর্কটক্রান্তি উচ্চচাপ না? জি স্যার। কর্কটক্রান্তি কি? উচ্চচাপ। আর উচ্চচাপ। নিরক্ষরেখা কি? নিম্নচাপ। তাহলে এদিক থেকে এদিকে বাতাস যাবে। তাহলে এটাও মকরক্রান্তি উচ্চচাপ, তাহলে এদিকে যাবে। তাহলে যে উভয় কি? বাতাসটা এদিকে আসছে তাহলে সেটা কি? আয়ন। তাহলে বাতাস যখন উচ্চচাপ থেকে নিম্নচাপে আসে নিরক্ষরেখার দিকে তখন সেটা কি? আয়ন আয়ন। বায়ু। তাহলে 1 আয়ন। নাম্বার বায়ু প্রবাহ কি? আয়ন। তাহলে কর্কটক্রান্তি উচ্চচাপ, নাতিশীতোষ্ণ নিম্নচাপ। তাহলে বাতাসটা যখন এদিক থেকে এদিকে আসছে তখন এদিক থেকে আবার এদিকেও যাবে, কারণ এটা কি? নিম্নচাপ। এই নিম্নচাপ। উচ্চচাপ থেকে আবার বাতাস এদিকেও আসবে, আসবে না? জি জি স্যার। স্যার। কারণ এটা উচ্চচাপ এদিকে, নিম্নচাপ এদিকে। একটা টেবিলের উপর যদি আপনি পানি ঢালেন ওই পারেও পড়বে এই পারেও পড়বে, পড়বে না? জি স্যার, দুবার তাহলে শিখাবে স্যার। এইটা 2 নাম্বার হচ্ছে কি? প্রত্যায়ন। 2 আয়ন নাম্বার প্রত্যায়ন। হচ্ছে কি? প্রত্যায়ন। তাহলে দেখেন কর্কটক্রান্তি আর মকরক্রান্তি থেকে নিরক্ষরেখার দিকে যে বাতাসটা যায়, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি থেকে নিরক্ষরেখার দিকে যে বাতাসটা যায় সেটা হচ্ছে কি? আয়ন। আয়ন। আয়ন আসছে, স্যার। আয়ন মধ্যের দিকে আসছে, আয়ন। আর আয়নের বিপরীত প্রত্যায়ন। প্রতি আয়ন মানে আয়নের প্রতি বা বিপরীত দিকে যেটা যাচ্ছে সেটা প্রত্যায়ন। তাহলে আমদানি রপ্তানি স্যার। হ্যাঁ, তাহলে কর্কটক্রান্তি মকরক্রান্তি উচ্চচাপ, আর এপারে একটা নিম্নচাপ আছে ওই পারে একটা নিম্নচাপ আছে, তাহলে 2 দিকেই যাবে। তাহলে এপারে যখন আসছে তখন তাকে কি বলছে? আয়ন। আর ওই পারে যখন যাচ্ছে তখন প্রত্যায়ন স্যার। প্রত্যয়ন। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, এখানেও তো একটা উচ্চচাপ আছে, তাই না? হ্যাঁ, স্যার। মেরু। এখানেও তো একটা কি আছে? হ্যাঁ স্যার, মেরু অঞ্চল উচ্চচাপ এ- বলা হয়। এখানেও একটা কি আছে? উচ্চচাপ উচ্চচাপ। আছে। তাহলে উচ্চচাপ এই আছে। উচ্চচাপের পরে এপার তো আর কিছু নাই, আছে? না স্যার। তাহলে এই তো উচ্চচাপের এদিকে কি আছে? নিম্নচাপ আছে। নিম্নচাপ আছে। তাহলে এখান থেকে এদিকে যে বাতাস আসবে সেটা হচ্ছে মেরু। 3 নাম্বার। এখান থেকে এদিকে যে বাতাস যাবে সেটা হচ্ছে কি? মেরু। ঠিক আছে? 2 মিটার আসা বাতাস গুলাকে স্যার মেরু বলা হয় নাকি? মেরুওয়ালা বলা হয়। তাহলে একই বাতাস প্রত্যয়নে যেভাবে আসে মেরুও সেভাবে আসে। তাহলে দুইটার এক নাম হলে তো আপনি চিনতে পারবেন না। এই জন্য আপনাকে আলাদাভাবে চেনানোর জন্য একটা নাম কি রাখা হয়েছে? মেরু। আর একটা নাম কি রাখা হয়েছে? প্রত্যয়ন। ঠিক প্রত্যায়ন। আছে? হ্যাঁ। স্যার প্রত্যায়ন হতে গেলে বিপরীত পাশে আয়ন হওয়া লাগে, কিন্তু মেরু হওয়ার জন্য তো স্যার কোনো দিক লাগে না। দিক লাগে না মেরু থেকে, শুধু কারণ মেরু কোনো দিক লাগে না, কারণ আচ্ছা স্যার। মেরুর একটাই দিক। জি স্যার। মেরুর কয়টা দিক? একটাই দিক। একটি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা তুলে নেন। স্যার, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি বেশি থাকে কেন? নিম্নচাপের দিক।
উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায় অনেক বেগে। দ্রুত বেগে বাতাস চলাচল করে এই জন্য। এখন ঘূর্ণিঝড়ের সময় গতি বেশি হয় কেন? সিম্পল হচ্ছে যে এপার থেকে বাতাস যখন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, এই বাতাসের নিয়ম অনুযায়ী যখন স্বাভাবিকভাবে কি হয়, প্রভাবিত হয়, তখন তো কি হয় না, ঝড় হয় না, বায়ু প্রবাহ হয়। কিন্তু ঝড়টা কিভাবে হয়? হঠাৎ করে পৃথিবী ঘুরতে 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 কোনো একটা সময়ে কি হয়, এটা তো দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াই, তাও আপনারা যেহেতু ইন্টারেস্টেড জানাই। হঠাৎ করে ঝড়টা কোথায় চলে আসলো? তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেল, বাতাস যত হালকা হবে তত ঊর্ধ্বমুখী হবে। দেখা যাচ্ছে যে এই সময় প্রচন্ড তাপ পড়লো না কয়েকদিন, 4-5 দিন প্রচন্ড গরম পড়লো। তাহলে সাধারণ বাতাসের থেকে বাতাস যত গরম বেশি হবে তত হালকা হবে, আর হালকা হলে ঊর্ধ্বমুখী হবে। তাহলে এই বাতাস যখন ঊর্ধ্বমুখী হলো, তখন এখানে একটা বড় গ্যাপ সৃষ্টি হলো। এই গ্যাপটা পূরণ করার জন্য উভয় দিকের বাতাস ছুটে এসে ধাক্কা লাগলো। ধাক্কা লেগেই তো কি ঘুরতে শুরু করলো। ফলে দুই দিককার বাতাসের যে গতি ছিল 50 কিলোমিটার আর 50 কিলোমিটার, তার কারণ তারা ফাঁকা জায়গা পূরণের জন্য ছুটছে। পুকুরে যদি এক বালতি পানি তুলে নেন, তাহলে দেখবেন চতুর্দিককার পানি ছুটে এসে ওই জায়গাটা পূরণ হয়ে যাবে। ওখানে পুকুরে কি গর্ত হয়ে থাকবে? থাকবে না। তাহলে এদিককার বাতাসের গতি 50 কিলোমিটার, ওদিককার বাতাসের গতি 50 কিলোমিটার। তাহলে দুইটা একসাথে ধাক্কা লেগে কি হবে? 100 কিলোমিটার গতিতে কি যেদিক যাবে 100 কিলোমিটার ঝড়ের গতি। সৃষ্টি করবে স্যার। হ্যাঁ, তখন সেটা ঝড় হবে বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার নিয়ামক কত? 6। 6। 6 স্যার। 6। এখন বায়ু প্রবাহের পরে এই বায়ু প্রবাহ যখন হয়, এই বায়ু প্রবাহ যাওয়ার সময় জলীয় বাষ্প নিয়ে যায়, ফলে কি হয়? মেঘের সৃষ্টি হয়। এই মেঘ যায় পাহাড়ে বা পর্বতে ধাক্কা পেয়ে মেঘ ঘনীভূত হতে হতে জলীয় বাষ্পগুলো বেশি ঘনীভূত হয়ে আর ধরে থাকতে পারে না আকাশে, পৃষ্ঠটানের কারণে পৃথিবীতে পড়ে যায়। তখন এবার নিয়ামক 6, মেঘ ও বৃষ্টি। তাড়াতাড়ি। তাহলে কি বললাম? মেঘ ও বৃষ্টি। মেঘ ও বৃষ্টি। এখন ঠান্ডা মাথায় আপনি কি করবেন, চিন্তা করবেন, সেটা হচ্ছে এই যে বাতাসের চাপ, এই চাপটা কিসের সৃষ্টি করছে? বাতাসের প্রবাহের সৃষ্টি করছে। আর বাতাসের প্রবাহ, বাতাস যাওয়ার সময় সমুদ্র থেকে কি নিয়েছে? আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবী ঘুরছে, ঘোরার ফলে চাপ হচ্ছে, এই চাপের কারণে বাতাসের প্রবাহ হচ্ছে। এই চাপটা না না ঘুরলে, এই চাপটা না হলে বায়ু প্রবাহ হতো না। আর এই বায়ু প্রবাহের ফলে কি হচ্ছে? আপনার জলীয় বাষ্প বাতাসে প্রবাহিত হতে হতে ছোট ছোট কণা মেঘের সৃষ্টি করছে। মেঘ যায় পর্বতে বাধা পেয়ে কিসের সৃষ্টি করছে? বৃষ্টির সৃষ্টি করছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেঘ আর বৃষ্টিকে একসাথে করে নেব। তাহলে দেখেন, উচ্চতা অনুযায়ী 3টা মেঘ সাধারণত থাকে। নিচে যে থাকে সেটা হচ্ছে সাইরাস বা নিচু
মেঘ। এখানে কি থাকে? জলীয় জলীয় বাষ্প। সাইরাস বা নিচু মেঘ, সেখানে কি থাকে? জলীয় জলীয় বাষ্প। বাষ্প। ফলে এখানে কি হয়? এটার রং কেমন? কালচে। কালচে। এখানে কি হয়? বৃষ্টি হয়। হয়। এরপরে আমরা যেটা দেখলাম সেটা মধ্যভাগে আছে স্ট্রাউস। মাঝারি মেঘ। তাহলে এটাতে কি নাই? জলীয় বাষ্প কি নাই। নেই। এইটা বালি কণা পৃথিবীতে অধিকাংশ থাকে ধুলার মধ্যে। বালি তো কাঁচ, এটা কাঁচকে এখানে সূর্য পড়লে কি দেখায়? সাদাটে দেখায়। তাহলে এটা হচ্ছে সাদা, সাদা মেঘ। সাদা মেঘ দেখলেই বুঝবেন যে সেখানে কি নাই? জলীয় বাষ্প নাই। স্যার ফলে ওখানে কি কি? কাঁচ কাঁচ থাকে স্যার? হ্যাঁ, মানে ধূলিকণা থাকে না কাঁচ থাকে স্যার? বালি তো সিলিকেট, তাই না? স্যার জি স্যার। সিলিকেট তাহলে মানে গুঁড়া, বালি মানে হচ্ছে গুঁড়া কাঁচ। তো এটাই তখন শুকনো শুকনো অংশগুলো কি উড়ে যায়, তখনই সেটা ধুলা করে নিতে হয়। ধুলা বালিতে একই জিনিস। ধুলা তো বলে না, ধুলার সাথে কি বলে? বালি, ধুলা বালি বলে। মানে কি? বালিরই ক্ষুদ্র অংশ ধুলা। তাহলে এটাতে কি বৃষ্টি হয় না। এরপরে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে কিউ মুলাস বা উঁচু মেঘ। এইটাতে ঠান্ডা জলীয় বাষ্প থাকে। এইটা লালচে। এখানে যেটা হয় সেটা দুর্যোগ হয়। ঠিক আছে? স্যার লালচে দেখায় কেন? লালচে দেখায় কারণ এটা ওজোন স্তর অনেক উপরে। ওজোন স্তরের ইয়ের রং হচ্ছে কি? নীল। নীল স্যার। ওজোন স্তর গাঢ় নীল বর্ণের। নীলের সাথে সাদার একটা রিফ্লেকশনে সূর্যের আলো হচ্ছে অতিবেগুনি, সেটা এখানে লাল হয়। সব মিলে একটা লাল কেটে লাগে। একটা মোটামুটি এই লাল মাটির মতো একটা কি রং দেখায়। জি স্যার। তুলে নেন। স্যার মাঝারি যে মেঘটা স্যার, ওটা স্যার কিভাবে স্যার উপরে ঘনীভূত হয় মানে যে ধূলিকণা গুলা বাতাসে না স্যার ইয়ের সাথে? জলীয় কোনটা? বাষ্প তো নাই স্যার। ওই যে তাপমাত্রা যত বাড়তে থাকে মেঘ তত কি উপরের দিকে উঠতে থাকে। যত তাপমাত্রা বাড়বে তত উপরে উঠবে, আর মেঘ যত উপরে উঠবে বুঝতে হবে যে দুর্যোগ তত বেশি হবে। তাহলে স্যার মেঘ লাল হওয়া মানে কি? দুর্যোগের আভাস স্যার। আভাস যে ঝড় হবে, তুফান হবে।
স্যার তার মানে স্যার প্রথমে যে নিচু মেঘটা ওইটা তৈরি হয়, তারপরে তাপমাত্রা ইয়ের বৃদ্ধির সাথে সাথে স্যার একটা একটা করে স্তর ক্রিয়েট করে স্যার, হুম 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 উপরের দিক যায় আর একটা হুম করে। জি স্যার। স্যার তোলা শেষ। আচ্ছা, তাহলে আসল কাজ সবই শেষ এখন, বাকিগুলো আছে যেগুলো এগুলোর ভিত্তিতেই। তাহলে এবার কি নিয়ামক চ্যাপ্টার 7, 7। 7 স্যার। 7। হ্যাঁ, এখন লেখানো হচ্ছে এই মরুভূমি। নিয়ামক কত? 7, 7। 7। তাহলে 7টা কি? মরু মরুভূমি। তাহলে মরুতে কি থাকে? বালু। আলু। মাল আর বালু কি? সিলিকেট। সিলিকন, সিলিকেট, কাচের সিলিকেট কার সিলিকেট? সিলিকনের সিলিকেট। সিলিকনের হ্যাঁ, সিলিকেট, বা এটাকে এক কথায় কি বলা যায়? কাঁচ কাঁচ। কাঁচ তৈরির কি উপাদান? উপাদান, প্রধান তাহলে উপাদান। এই জিনিসটা কাঁচের উপাদান। তাহলে কাঁচের পুরে রোদ লাগলে দেখবেন কাঁচ কি হয়ে যায়? খুব গরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ফেটে যায়। ঠিক আছে। জি একটা স্যার। কাঁচের পাত্রে যখন কি করা হয়, চা ঢালা হয় বা গরম কিছু পড়ে, তখন ফট করে কাঁচটা ফেটে যায়। স্যার কাছে কিন্তু যদি ভালো পান না দেওয়া থাকে তাহলে স্যার ফেটে হ্যাঁ, যায়। তাহলে অন্য কোনো জিনিস এত দ্রুত কি হয় না, ফাটে না। আর কাঁচের মতো অন্য কোনো জিনিস এত দ্রুত কি হয় না, গরম হয় না। হয় না। তাহলে হচ্ছে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে অতি দ্রুত মরুভূমির কাঁচ কি হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে মরুভূমিতে সবই কি? বালু। মরুভূমিতে তো গাছপালা, নদী নালা, তৃণলতা এগুলো কিচ্ছু নাই। তাহলে একটা উপাদানই আছে, সেটা কাঁচ। বালু মানে কাঁচ। তাহলে মরুভূমির বালু খুব দ্রুত কি হয়ে যায়, গরম হয়ে যায়। আবার দেখবেন কাঁচকে শীতের মধ্যে রাখলে খুব দ্রুত কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। তাহলে মরুভূমিতে কি হবে? নিয়ামকটা কি? দিনের বেলায় গ্রীষ্মকাল, আর কি রাতের বেলায় শীতকাল। রাতের বেলায় শীতকাল। শীতকাল, তাড়াতাড়ি তুলনায়। তাহলে আপনি যখন কোনো মরুভূমিতে যাবেন, তখন আপনি একটা জিনিস কি মাথায় রাখবেন, যে এখানে দিনের বেলা কি হবে, প্রচন্ড গরম গরম হবে, পড়বে, এবং রাতের বেলা কি প্রচন্ড শীত হবে। কম্বল লাগবে। হুম, কম্বল লাগবে। এই কত নম্বর হলো? চ্যাপ্টার 7। 7। আচ্ছা, এবার নিয়ামকের সেক্টর 8। বাংলাদেশ না। আমরা দেখলাম বাংলাদেশ। এই বিন্দু, এটা 98 হবে, এটা 100 হবে, এইটা 100 হবে, এটা 95 হবে। আর এই বিন্দু আর এই বিন্দু সমান না হলে আপনার মানচিত্রটা কি হবে না। আর এই বিন্দু যে প্যারালালে থাকবে, এই মাথাও সে প্যারালালে থাকতে হবে। তাহলে নিয়ামক হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্রের বাতাস এদিকে ঢুকে, তাহলে একটা জায়গা ঢুকে এদিকে চলে যায়, একটা জায়গা সমুদ্র থেকে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে দূরে, কারণ বাতাস এই দিক দিয়ে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে, সরি, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়, এদিকে বেঁকে যায়।
আর এদিকে হিমালয়ের বাতাস আসে, লুসাই পাহাড়ের বাতাস আসে এদিকে। তাহলে এই অঞ্চলটাই হবে সবচেয়ে গরম। এই অঞ্চলটা হবে সবচেয়ে গরম। তাহলে নিয়ামকটা হচ্ছে কি? সমুদ্রের কাছে হলে শীত, গ্রীষ্ম কি হবে? কম হবে। আর সমুদ্র থেকে দূরে হলে গ্রীষ্ম শীত, কম, গ্রীষ্ম কি হবে? বেশি। বেশি হবে। যেমন দিনাজপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, এগুলো সবচেয়ে গরম এবং শীত পড়বে। আর এটা হচ্ছে ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার। এখানে তেমন কি পড়বে না, শীত গরম কোনোটা বলবো। শীত গরম তেমন পড়বে না। এটা স্ক্রিনশট করে নেন। 8। জি স্যার, জি স্যার, হ্যাঁ হয়েছে। হলো। এবার 9 নাম্বার দিয়ে লেখেন নদী। নদী। তাহলে এখানে দেখেন, জলবায়ু অনুযায়ী বাংলাদেশ একটা সাধারণ কি? জলবায়ু অনুযায়ী বাংলাদেশ একটা সাধারণ কি? মরু অঞ্চল। কর্কট ক্রান্তি চলে গেছে, বাংলাদেশ একটা স্বাভাবিক মরু অঞ্চল। তাহলে এই মরু অঞ্চলটা সমভূমি কিভাবে হলো? এখানে দেখেন পাগলা, মহানন্দা, কুলিক, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, এদিকে গঙ্গা এখানে এসে পড়লো। এখানে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই, বাঙ্গালী, এই দিক দিয়ে যমুনা এসে গোয়ালন্দে মিলিত হলো। এখানে শীতলক্ষ্যা বেরিয়ে গেল। এই দিক দিয়ে সুরমা, কুশিয়ারা, কালনি হয়ে এখানে মিলিত হলো মেঘনায়। এটা আবার মেঘনায় যেয়ে পড়লো। মনু, বাউলাই, ধেনু, সোমেশ্বরী, তিতাস, গোমতী, এই দিক দিয়ে বাড়ালো বংশী, ধলেশ্বরী, বুড়িগঙ্গা যে আবার ইয়েতে পড়লো। এখানে কপোতাক্ষ, হাড়িয়া, কপোতাক্ষ, তারপরে মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, ধানসিঁড়ি, কীর্তনখোলা, পশুর, রূপসা, চিত্রা, এই দিক দিয়ে হালদা, বোয়ালখালী, রাখিয়াং, কাসালং, কর্ণফুলী, নাফ, সাঙ্গু, মুহুরী, মাতামুহুরী। তাহলে গোটা বাংলাদেশটাই দেখেন নদী, নদীমাতৃক। তাহলে এই নদীর পলির কারণে বাংলাদেশ কি? উর্বর। নদীর পলির কারণে বাংলাদেশ হচ্ছে অত্যন্ত উর্বর। এই জন্য যদি একটা জায়গা কি থাকে, ওই একটা দেশ যদি মরুভূমি থাকে কিন্তু
তার মধ্যে দিয়ে যদি অসংখ্য নদী প্রবাহিত হয় তাহলে সেটা সমভূমিতে পরিণত হয় নিয়ামক নদীর। এবার লাস্ট হচ্ছে লেখেন হচ্ছে বনভূমি। এটা স্ক্রিনশট করে নেন। ঝড়ের কয়েকটা জায়গায় অনেকে ক্যামেরা এই শুরু করলে যে শোঁ শোঁ করে শব্দ হচ্ছে ঝড়ের। ঝড় মনে হয় শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আমাদের ইয়েতে ছিলেন ভোলাই, স্যার নদীর তো কোনো বরগুনায় ইনফরমেশন লেখা বরগুনায় হয় না। ছিলেন আপনি, বলেন তো এখন ঝড়ের অবস্থা কি ভাই? না নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে? উনি মনে হয় আর নেই স্যার আমাদের মাঝে। না, ওর নেটওয়ার্ক হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার আপনি ব্রহ্মপুত্র নদীটার নামটা মানে মিস করে গেছেন আর কি। কোনটা? ব্রহ্মপুত্র। এই যে ব্রহ্মপুত্র বললাম, ব্রহ্মপুত্র আঁকলাম, 2-3 বার ব্রহ্মপুত্র বললাম। আপনি অন্যদিকে খেয়াল করছিলেন হয়তো, এই জন্য বুঝতে পারেননি। লাস্ট লেখেন বনভূমি। লাস্ট লেখেন 10 নাম্বার হচ্ছে বনভূমি। এইটা দেখেন মাটি, বনভূমি। এখন উদ্ভিদ যে কাজটা করে, এই শিকড় দিয়ে এখান থেকে কি নেয়? পানি শোষণ, খনিজ পদার্থ শোষণ। 16টি মুখ্য পুষ্টি উপাদান, এইগুলো নিয়ে ক্লোরোফিল, ক্রোমোফিল, লিউকোফিল, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট আছে না, এই 3টা মিলে 16টি মুখ্য পুষ্টি উপাদান কি করে? গ্রহণ করে। গ্রহণ করে শিকড় থেকে এটা নিয়ে যায় কোথায়? পাতায়। পাতায়। পাতাতে সূর্যের যখন আলোতে। নিয়ে যায় তখন সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে কি নেয়? তাপ প্লাস তাপ, আলো। আলো, আলো নিয়ে কি করে? আলোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। প্রক্রিয়াতে খাদ্য কি তৈরি করে? তৈরি করে। তৈরি করার পরে এখানে যেটা উপজাত, এই উপজাত হিসেবে তৈরি করে পানি প্লাস অক্সিজেন, এবং এটা বাতাসে ছেড়ে দেয়। তাহলে পানি প্লাস অক্সিজেন যখন কি করে বাতাসে ছেড়ে দেয়, তখন এই গাছ যখন থাকে সেই অংশ কি থাকে? শীতল থাকে। শীতল থাকে। তাহলে একটা জায়গায় গাছ যদি থাকে তাহলে শীতল থাকবে, আর গাছ যদি না থাকে তাহলে কি থাকবে? উষ্ণ গরম থাকবে। গরম। সিম্পল। এখন 50 জন আছেন, আপনাদের সব আমি একেবারে আগুনের মতো কঠিন জিনিস ঠান্ডা পানির মতো সহজ করে দিলাম। এখান থেকে সব কোয়েশ্চেন এই জন্যই কমন পড়ে। ক্লাস কেমন লাগলো আপনারা লিখিত একটু কি করবেন, জানাবেন যে আসলে ক্লাসটা আপনাদের কেমন লাগলো, কি কি শিখতে পারলেন, একটু কমেন্টের মাধ্যমে কি জানাবেন, কমেন্ট করে মুখে। কোনো চ্যাপ্টার কোনো অংশ বাদ দেওয়া যাবে না। স্যার ঝর্ণা কিভাবে স্যার উৎপন্ন হয় স্যার? হ্যাঁ, ঝর্ণা স্যার, কি ঝর্ণা। হবে? ঝর্ণা। জি স্যার। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ জাহিদুল ইসলাম। এখন সিম্পল হচ্ছে কি, এই যে জলীয় বাষ্পটা যায় কোথায় বাধা পায়?
পর্বতে স্যার পর্বতে বাধা পাওয়ার পরে এইটা এই পর্বতে বৃষ্টিপাত হয়। এই পর্বতে বৃষ্টিপাত হওয়ার পরে এগুলো আস্তে 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 চিকন চিকন এই বৃষ্টির পানিগুলো যেমন দেখেন না আমাদের সমভূমিতে কি হয়, উঁচু জায়গা থেকে নাহার, ধন্যবাদ নাজমুন নাহার, উঁচু জায়গা থেকে নিচের জায়গায় গড়িয়ে যায়, ওইরকম স্যার পাহাড় থেকেও নিচের দিকে গড়ায়। থ্যাংক ইউ জুই বড়াই, বুঝলেন? স্যার তার মানে বৃষ্টির মাধ্যমে স্যার ঝর্ণার উৎপত্তি হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। Thank- আগে জানতাম স্যার যে থ্যাংক ইউ দীপান্বিতা। হ্যাঁ, আগে কি জানতেন? আগে জানতাম যে স্যার অনেকগুলা স্যার গাছ থাকে, গাছে পানি শোষে পানি রবিউল, অতিরিক্ত পানিগুলো ছেড়ে দেয়, এইভাবে ঝর্ণা উৎপন্ন হয় স্যার। জানতাম না স্যার যে বৃষ্টির মাধ্যমে হয় স্যার। না থ্যাংক ইউ স্যার। না, থ্যাংক ইউ। আপনারা যেটা 10 বছর 20 বছর কাভার হয়নি, ইনশাল্লাহ আমি 2 ঘন্টার মধ্যে কি ইয়ে করে দেব। তানিয়া খাদিজা, ধন্যবাদ। সবসময় মনে রাখবেন যে কারো কাছে অসম্ভব আর কারো কাছে খুব সাধারণ ব্যাপার। তো ইনশাল্লাহ ভয়ের কোনো কি নাই, কারণ নাই। আর কোনো সময় কোনো আপনাকে 100 ধরেন 15তে যদি টিকেন, 110-এ যদি টিকেন, থ্যাংক ইউ সাইমা, 110-এ যদি টিকেন স্বাভাবিকভাবে, তাহলে আপনি কি করবেন? 125-এ, 15তে, 10-এ যদি টিকেন, থ্যাংক ইউ তানিন্দ্রা, তাহলে 110-এ 15তে যদি টিকেন তাহলে কি আপনাকে যে সাবজেক্ট দিয়ে হোক যেটা সহজ হবে সেটা দিয়ে আপনাকে 110-এ অ্যাটেন্ড করতে হবে। কেউ যদি অঙ্ক ইংরেজিতে 100% মার্কস পায়, থ্যাংক ইউ, 100% মার্কস যদি পায়, পাওয়ার পরে কেউ যদি কি করে, অঙ্ক ইংরেজিতে 100 পেয়েও যদি যে মার্কে টিকিয়েছে তার হাফ মার্ক কম পায়, তাহলে তাকে কেউ ক্যাডার বানাবে? বানাবে না। আর কেউ যদি অঙ্ক ইংরেজিতে 0 পেয়েও হাফ মার্ক কি বেশি পায়, থ্যাংক ইউ রাসেল, হাফ মার্ক যদি বেশি পায় তাহলে তাকে ক্যাডার বানাবে। এই জন্য মার্কের যে রাউন্ড, যে মার্কটা পেতে হবে, সব সময় কি করবেন, ওই মার্কটাই আপনাকে পাওয়ার জন্য আপনার সহজ উপায় দিয়ে। আমিরুল, থ্যাংক ইউ আমিরুল, সানজিদা, থ্যাংক ইউ শম্পা খাতুন। আপনি সব সময় মনে রাখবেন যে যেটা আপনার জন্য সহজ সেটা দিয়ে ওই জায়গায় অ্যাটেন্ড করাতে পৌঁছাইতে হবে। পিএসসি মার্কস গণে, কোন সাবজেক্টে কত মার্কস পায় সেটা গণে না। থ্যাংক স্যার ইউ। এটা একটা অ্যাডভান্টেজ স্যার আমাদের জন্য স্যার। অ্যাডভান্টেজ এখানে আপনি ভূগোলে 25-30 মার্কস সব মিলে আছে, এখানে কমপক্ষে 25 মার্কস পেতে হবে। থ্যাংক ইউ ফারিয়া হোসেন, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই ইয়ে সাহেব, ওই রাশিদ সাহেব, রাশিদ সাহেব। আচ্ছা, পরীক্ষা কি সবটা ভূগোল বইয়ের মধ্যেই হচ্ছে নাকি?